সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রকৌশলী এ.কে.এম. রেজাউল করিম, তিনি একজন লেখক ও গবেষক। আমার বাম দিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আসাদুল করিম শাহীন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 এপ্রিল 2025। গত 16 বছরের এই দিনটিতে কি কি ঘটেছিল বিস্তারিত আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয়। 2011 লঞ্চডুবিতে 28 জনের মৃত্যু। 2013 মঙ্গলবার থেকে টানা 36 ঘণ্টার হরতাল ডেকেছে 18 দল। রাজনীতিতে আবারও উত্তাপ। 2014 তিস্তা চুক্তি করতে সরকার ব্যর্থ। 2015 নাইকো মামলা বাতিলে খালেদার আবেদনের শুনানি শুরু। বুয়েটের শিক্ষক লাঞ্ছনা, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বহিষ্কার। 2016 ধরাছোঁয়ার বাইরে ব্যাংক খাতে অনিয়মে জড়িতরা। কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার 1। 2018 শীর্ষ 20 খেলাপির কাছে জিম্মি সরকারি ব্যাংক। খালেদার মুক্তির দাবিতে 7 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। 2019 ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। 2021 সময় মতো ভারতের টিকা আসছে না, চাপে বিতর্কে অনেকটা দিশেহারা হেফাজত। 2022 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা, 10 লাখ টাকায় প্রশ্ন বিক্রি, আটক 13। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি প্রকৌশলী এ.কে.এম. রেজাউল করিম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম 2014 সালে তিস্তা চুক্তি না হওয়াটা কি শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা, নাকি এটি ভারতের প্রতি অতিরিক্ত আনুগত্যের ফল? এটি আসলে কেন আটকে ছিল, কেন হয়নি, বা এখনো বা কেন হচ্ছে না, ভবিষ্যৎটা কি এর? 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এর পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার একটি বইতে লিখেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি, এবং শেখ হাসিনা নিজেও তার কয়েকটি ভাষণে বিবৃতিতে বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা জীবনেও শোধ করতে পারবে না। তো এইটা আসলে আমি নতজানু পররাষ্ট্রনীতি বলবো না, এটি ছিল শেখ হাসিনার পুরোপুরি ভারতের প্রতি সমর্পণ, এবং এই সমর্পণটা ছিল তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য। অন্যথায় তিস্তার কারণে বাংলাদেশের কত কৃষিজমি নষ্ট হয়েছে এবং তিস্তা চুক্তিটি কেন বারবার পিছিয়ে গেছে, এটি ভারতের তোষণমূলক রাজনীতির কারণেই হাসিনা এই চুক্তিটি সম্পাদিত করতে পারেনি। এই যে তিস্তা চুক্তি নিয়ে তো শুধুমাত্র গত 5 বছর বা 10 বছর ধরে না, এটি তো অনেকদিন ধরেই আমাদের সরকারগুলোর সাথে এক ধরনের বাকবিতণ্ডা বা ডায়ালগ হয়েছে, কথা চালাচালি হয়েছে। সমস্যাটা কোন জায়গায় আটকে ছিল? ভারত আসলে আমাদেরকে মানে প্রতিটি পরতে পরতে শোষণ করতে চেয়েছে, এবং এর একটি বড় প্রমাণ হচ্ছে তিস্তার পানি। আপনার মমতা ব্যানার্জির যদি আপনি স্টেটমেন্ট দেখেন, উনি বলেছেন যে আমাদেরই পানির সংকুলন হয় না। এখন ওনার পানির সংকুলন হয় না, সেই কারণে কি সেটার ভোগ বাংলাদেশ ব্যাংক? কিন্তু গ্লোবাল একটা তো ল আছে, যে যদিও আমাদের সাথে আইনজীবী শাহীন ভাই আছে, শাহীন ভাই এটির আইনি ব্যাখ্যাটা দিতে পারবেন। যদিও এক ধরনের আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির আইন আছে, কিন্তু পানি বন্টন আইন আছে, সেই আইন ভারত কোন অধিকার বলে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখাতো? তিস্তা নদী না, ভারতের বাংলাদেশ এবং ভারতের 54টি যৌথ নদী, এই 54টি যৌথ নদীতেই তারা এই আইন লঙ্ঘন করে বেআইনিভাবে তারা বাংলাদেশের পানি তারা বাধাগ্রস্ত করছে এবং বাংলাদেশকে একটা প্রকারান্তরে মরুভূমিতে পরিণত করছে।
এবং এটি শুধুমাত্র তাদের কায়েমি স্বার্থবাদের কারণে এটি তারা করছে। কারণটা কি, মানে এই বাংলাদেশ যাতে বিপন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, এটিই কি ভারতের চাওয়া? এটা একটা প্রতিবেশী রাষ্ট্র কি এরকম প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রথম কথা হচ্ছে চাইতে পারে যে তারা শুধু তারাই ভোগ করবে? আপনি দেখেন যে বন্যার সময় তারা কিন্তু আবার ফ্লাড গেট ছেড়ে দেয়, মানে আপনার বাংলাদেশ ডুবে যাক তাতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু ভারতে ফ্লাডিংটা না হোক। বাংলাদেশের ওই সময়ের শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সবচেয়ে গভীর এবং নিবিড় সম্পর্ক। তো এত গভীর এবং নিবিড় সম্পর্কের পরেও বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য কেন দিত না তারা? না, আমি এটাকে আসলে গভীর বা নিবিড় সম্পর্ক হিসেবে ট্রিট করব না। এটা আপনি যদি একেবারে সঠিকভাবে অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে দাসত্ব। ভারতের প্রতি শেখ হাসিনার ছিল দাসত্ব, সে স্লেভারি করত। কারণ হচ্ছে আপনার যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করত তাহলে তো একটা সমান সমান ডায়ালগ হতো, সেটা আমরা কখনো দেখিনি। সবসময় উনি ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন, ভারত যেভাবে চেয়েছে সেভাবে উনি করেছেন। আমরা একটু অ্যাডভোকেট আসাদুল করিম শাহীন ভাইয়ের কাছ থেকে শুনে আসি। আন্তর্জাতিক আইন থাকবার পরেও ভারত কোন আইনের বলে বাংলাদেশকে বারবার এই অধিকার থেকে বঞ্চিত করেছে? আপনি আসলে এটিকে কোনভাবে ব্যাখ্যা দিবেন? প্রথমে আইনের ব্যাখ্যাটি দিবেন, তারপরে আপনার রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে কোন ধরনের ব্যাখ্যা? অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিয়ে যে আন্তর্জাতিক আইন আছে, ভারত কখনোই সে আইন মানতে চায়নি এবং সে আইনের কাজ দিতে চায়নি। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেটা বারবার যে ফর্মগুলোতে এগুলো নিয়ে আলোচনা হয় সেখানে এটা উপস্থাপন করা, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন 91-এ প্রথম ক্ষমতায় আসেন, উনিও কিন্তু এটা জাতিসংঘে এটা উপস্থাপন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ কখনোই চায়নি এটা নিয়ে কোনো কথা বলতে। কিন্তু এটি যাবার তো সুযোগ ছিল, যাবার সুযোগ ছিল, কিন্তু আমি যদি সুযোগটা নিতে না চাই সেটার জন্য তো ভারতকে দায়ী করা যায় না। এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কখনোই চায়নি যে ভারত বিরক্ত হোক কিংবা ভারত বিব্রত হোক এই ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো আইনি